ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও দলটির বিচারের দাবিতে একসময় মাঠের আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি থাকলেও বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ এবং ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচন ইস্যুতে দল দুটিতে নতুন করে শুরু হয়েছে দ্বন্দ্ব। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা যেটাকে দেখছেন দুই দলের ছায়াযুদ্ধ হিসেবে। এমত অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা দেখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের এমন অবস্থানের পর আজ বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি ডিসেম্বরের নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। এর অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে দলটি। সরকার পতনের 9 মাস পর বিএনপি হঠাৎ করে এমন অবস্থান প্রকাশ করায় আজ এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান ঐক্যবদ্ধদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের বলে উল্লেখ করেছেন তিনি। কিন্তু রাজনৈতিক দলগুলো যেভাবে দূরত্ব বাড়িয়ে চলছে তাতে এই পরীক্ষায় আদৌ কি উত্তীর্ণ হতে পারবেন তারা? না পারলে তার পরিণতি কেমন হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন, এবং আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, সেনাপ্রধানও এই বক্তব্য দিয়েছেন এবং আপনি নিশ্চয়ই জানেন জামায়াতের আমির তারাও আজকে জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন দিলে জামায়াতের আপত্তি নেই। বিএনপি দীর্ঘদিন ধরে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। সেক্ষেত্রে এনসিপির অবস্থান খানিকটা ভিন্ন ছিল এবং এই যে আসলে সেনাপ্রধানের বক্তব্যের পর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার এক ধরনের আভাস আসলে জাতি পেতে যাচ্ছে কিনা, সেই সম্ভাবনা বাড়লো কি? ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো একটু উল্টা প্রশ্ন করতে চাই। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের এই কথা সুনির্দিষ্ট করে বলতে বাধ্য করা হলো কেন? সরকার কেন এটা করলো? আমার তো সরকারের কাছে এই প্রশ্ন। কারণ আপনি আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের যে জোট বাম গণতান্ত্রিক জোট, আমরা পরিষ্কার বলে এই গণ অভ্যুত্থানের যেদিন আমরা বিজয় লাভ করলাম ওই দিনই আমরা বলেছি যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম অব্যাহত রাখতে হবে, এবং তার পরপরই বলেছি যে এইটা যদি রাখতে হয় অন্যতম কর্তব্য হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। এবং এই বছর জানুয়ারিতে কমিউনিস্ট পার্টির সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলেছি যে ডিসেম্বর কেন, ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সম্পন্ন করা সম্ভব, সেটাই করা দরকার। এবং এই কথাগুলো যদি কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই কিন্তু এই কথাগুলো বলেছে। তা সরকার এই কথাগুলো কানে না নেওয়ার কারণে এবং তারা দিন দিন এত বেশি তাদের উইন্ডো ওপেন করে ফেলছে, তাতে নতুন নতুন ঐক্যমত্যের বাইরে দ্বিমত, নানামত এবং নতুন নতুন সংকট তৈরি করছে। সুতরাং এই জায়গায় চলে এসেছে। তারপরেও আমি বলবো খুব সফটভাবে যে আর দেরি না করে ডিসেম্বরে বরঞ্চ আমরা নতুন সরকারই দেখতে চাই, নির্বাচিত সরকার দেখতে চাই। সেইটার জন্য তারা কি করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করতে পারেন, আর যদি মনে করেন আস্থায় নেবেন না তাতেও আমাদের দিক থেকে আপনি নিশ্চয়ই জানেন আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি নাহিদ ইসলামের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এটা আমার কাছে প্রধান বিষয়। আসলে বৈঠকগুলো নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে এটার সাথে আমি এটা মিলাইতেই চাই না। এটা বরঞ্চ বোধহয় অন্য কোনো ঘটনা। ওটার সাথে যে আপনি আলোচনা তুললেন তার সাথে আমি কোনো ঘটনা বলে আমি মনে করতেই চাই না। আমি বলতে চাইছি যে নির্বাচন ইস্যুটিকে কেন্দ্র করে আসলে আপনারা যেভাবে সেটা আমি জানি না নির্বাচন ইস্যু না অন্য। কারণ আপনি যে কথা বললেন অনলাইনে নানা ধরনের খবর আছে, সুতরাং এইটার সাথে এটা মিলাইতে চাই না। আমি যে কথা বলেছি ওইখানে থাকি কংক্রিট ফর্মে বলি। তাহলে এখন দরকার হচ্ছে, কারণ ইচ্ছা করলে অনেক কিছু ইচ্ছা ভালো থাকতে পারে, করতে পারা যাবে না। সুতরাং এখনও সময় আছে, প্রয়োজনীয় সংস্কার অল্প সময় লাগবে, নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশি সময় লাগার কথা না। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুক। কথাটা বলছিলাম যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নেন, নাও নেন, ওইটা নিয়ে কথা বলতে চাই না, তর্ক করতেও চাই না। দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং তারিখ ঘোষণা করার পরপরই আমাদের সবাই মিলে দেখতে হবে। কারণ নির্বাচন, ভালো নির্বাচন হতে গেলে যেমন সংস্কার যেমন করতে হবে, সংস্কার একটা অন্যতম হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তখন ওই সময়কালে কোন ধরনের সরকার থাকবে সেটি বরঞ্চ খুঁজে বের করার জন্য প্রয়োজনে আপনারা সেলফ করতে পারেন অথবা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে করবেন। এটাই হচ্ছে বাংলাদেশের সংকট উত্তরণের
প্রধান পথ এবং দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণাটা করা সেই পথে কি অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে হাঁটছে বলে আপনারা এটা মনে বলতে করেন? পারবো না, আমরা একটু অপেক্ষা করি, দেখি। আমি দেখতে চাই, কারণ একটা আলোচনা যখন উঠলো নানাভাবে, তাতে যদি বলেন হ্যাঁ আমাদের সেনাপ্রধান এটা বলার পরে জিনিসটা হয়তো মানুষের অনেকের কাছ থেকে জিনিসটা অনেক কারণে সামনে আসছে, এটা রাজনীতির নানা ইকুয়েশন আছে, সেদিকে নাইবা গেলাম। এখন বরঞ্চ আমরা দেখতে যাই সরকারের পজিশনটা কি, সে কীভাবে এটাকে অ্যাক্ট করতে চায় এবং কী কাজটা করতে চায়। নানা ধরনের টানাপোড়ন, নানা কথাবার্তা এটা থাকবে, এটা একটা স্বাভাবিক ঘটনা হিসাবে আমরা নিতে চাই, কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে সরকারকেই, এটা মনে রাখতে হবে। এবং আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে সরকার সেই দায়িত্বশীল আচরণ করুক। বরঞ্চ এই জায়গায় আমরা এই কথাটা আরেকটু খালি বলতে চাইবো আমি, যে সামনে যেমন ধরেন আমাদের ঈদ একটা পর্ব আসছে, এক্ষেত্রে শ্রমিক এবং সাধারণ মানুষ তাদের যে অসন্তোষ সেটা দূর করা এই মুহূর্তে একটা জরুরি কাজ। একটা বড় ঘটনা যেটাকে কিন্তু ওভারলুক করার কোনো কারণ নেই, হয়তো আলোচনায় আমরা ওভারলুক করতে পারি, ওই যে করিডোর এবং বন্দর, একটা কথা বলার পরে কেউ কেউ মনে করতে পারেন, কিন্তু আমাদের বিবেচনা ওভারলুকের কোনো কারণ নেই। কারণ ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলকে ঘিরে মনে রাখতে হবে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির যে তার যে আকাঙ্ক্ষা, তার পূরণের জন্য সে ভূমিকা এটা পালন করবে, আর আমাদের অভ্যন্তরে থাকা নানা শক্তি তাদের স্বার্থে নানাভাবে ওইটাকে ব্যবহার করতে চাইবে। সুতরাং এই সব কিছুই সমাধান কাল পরশু করতে পারা যাবে তা না, সবকিছু সমাধানের এখতিয়ারও আসলে অন্তর্বর্তী সরকারের আছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা আমি এখন না, আমি বলছি যে সমাধান শুধু আমরাও সবাই পারবো না, কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা একটা ভালো নির্বাচনের দিনে আগাইতে পারি, নির্বাচিত সরকার দিকে আগাইতে পারি, ওই সরকারের ন্যূনতম যারাই ন্যূনতম গণতন্ত্রের যদি নর্মস থাকে, তাহলে সে কিন্তু সবাইকে নিয়ে এই ধরনের সংকট সমাধানে আগাবে। এবং ওই সরকার যদি ফেল করে, এই বারবার কিছু হলে এই অন্তর্বর্তীকালীন অন্যরা বলে, সেইটা সবাইকে দেখার দায়িত্ব গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা আপনি বলছেন গোলাম সারওয়ার মিলন, সেই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তাও দেখেছেন সেনাপ্রধান, এবং সেই প্রয়োজনীয়তার জন্যই তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সেই প্রয়োজনীয়তা আসলে খুব হাতে গোনা দুই একটি দল হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, কিন্তু অন্তর্বর্তী সরকার আসলে কি দেখছে সেটি আমরা সুস্পষ্ট হব কবে? ধন্যবাদ আপনাকে, এবং আজকে আমার দুজন সম্মানিত সহ আলোচক, আমার খুব কাছের মানুষ, তাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অগ্রিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন ডিসেম্বর করার ব্যাপারে সেনাপ্রধান প্রথমে তার অবস্থান পরিষ্কার করেছিলেন, 18 মাসের মধ্যে উনি নির্বাচন দেখতে চান, এবং জনগণও সেটাকে সামনে রেখেই স্বপ্ন এঁকেছে, এবং বিএনপি একটা এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসাবে তাদের দাবি থাকবেই, এটাই স্বাভাবিক। এবং আমরা যারা নির্বাচনমুখী ব্যক্তি দল যাই বলেন, তারা আমরা নির্বাচন চাই। আপনার এখানে বিগত 9 মাসে আমি বোধহয় 8 বার এসেছি, প্রতিটা ইয়েতে আমি বলেছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, এটা অন রেকর্ডে আছে, আজকেও আবার সেটা রিপিট করলাম। আমরা প্রত্যাশা করতে চাই যে সেনাপ্রধান যেটা বললেন, যেটা প্রিন্স ভাই বলে গেছেন, যে অ্যাকচুয়ালি 9 মাসে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাধিত হয়েছে, এই 9 মাসে আমরা দৃশ্যমান কিছু দেখতে পেলাম না। আজকে এই সরকারকে আমরা সমালোচনা পর্যালোচনা যাই করি না কেন, এদেরকে তো আমরাই বসিয়েছি, গণ আকাঙ্ক্ষার ভিত্তিতেই বিএনপি সহ সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব, কিন্তু উনি যত দিন যাচ্ছে তত মানুষের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন, যেটা আমরা চাই না। কিন্তু সরকার তো বারবার দাবি করছে তাদের কাছে জনগণের ম্যান্ডেট আছে। আচ্ছা, যে ওটা তারা তাদের ভাষা বা বয়ান, এক একজনের বয়ান এক একটা থাকে, বলতে পারে ম্যান্ডেট আছে। ওই ম্যান্ডেট বলতে সেই 24-এর আকাঙ্ক্ষা যেটা আমরা বলি, সবাই একটা বলি যে আমরা যেমন আমাদের নতুন দল জনতা পার্টি বাংলাদেশ, আমরা যেমন বলি যে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ। আমরা যেখানে বলি বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এবং আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে করতে চাই, এবং সত্যিকার গণতান্ত্রিক একটা মূল্যবোধের ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রত্যেকটা দল যার যার অবস্থান থেকে এই কথাগুলি বলবে। এখন যে কথাটা সমস্যা হয়েছে যে এই 9 মাসে যে দেশটা স্বাধীন করলাম, 9 মাসে তো দৃশ্যমান যে ন্যূনতম সংস্কার যেটা হওয়া দরকার ছিল সেটা হয়নি। যেই দিনগুলি আছে এই দিনগুলির মধ্যে আমার মনে হয় একটা জাতীয় ঐক্যমত্য অলরেডি হয়ে গেছে, যে খুব সিম্পল জিনিস, একটা সর্বদলীয় মিটিং প্রধান উপদেষ্টা এটা করতে পারেন, করে উনি কিন্তু
যেগুলির মধ্যে একমত আছে, কোনো ডিফারেন্স নাই, এগুলি করে দিলে তো পারে। যেগুলি সংবিধান সংস্কার মানে সংশোধন ব্যতীত অর্ডিন্যান্সের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত জিনিস করা দরকার সেটা করে একটা নির্বাচনের দিকে যেতে পারেন। এক। 2 নম্বর হচ্ছে যে আমরা এই মুহূর্তে জাতীয় ঐক্যটা খুব দরকার। এই যে দেশ, জাতি, জনগণ একটা কিন্তু অস্বস্তিতে আছে, উদ্বেগ উৎকণ্ঠায় আছে যে সেনাপ্রধান যে বক্তব্য দিচ্ছেন, ডক্টর ইউনূস সাহেবের একটা অবস্থানকে মুখোমুখি অবস্থান, এটা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যে আমরা একটা নতুন করে, কারণ আমার কথা হলো কি যে এই সরকার যে আমাদের অনেকে বলে যে যারা এই 24-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে যে গণ অভ্যুত্থান করেছিল তারা যে বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ করতে ছিল, তারা তো নিজেরাই অনেক ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করেছে তদবির বাণিজ্য করে। এবং মাননীয় প্রধান উপদেষ্টার চারপাশে শুনলাম যেটা শেখ হাসিনার সময় শেখ হাসিনার সাথে দেখা করতে, পতিত শেখ হাসিনার কথা বলতে, দেখা করার জন্য যে একটা সিন্ডিকেট ছিল, টাকা পয়সা দিতে হয়। এই বর্তমান প্রধান উপদেষ্টার এখানেও আপনি ইচ্ছা করলে একজন নাগরিক হিসাবে কিংবা একজন সুনাগরিকও যদি হন, যদি নাগরিক ব্যক্তিত্ব হন, আপনি কিন্তু দেখা করতে পারবেন না যদি না ওইখানে কোনোভাবে ম্যানেজ করতে পারেন। অনেক রকমের অভিযোগ আছে। সুতরাং আমরা সেই অভিযোগ কানে নাই আনলাম। এই মুহূর্তে দরকার ডক্টর ইউনূসকে বাস্তবে উপযোগী একটা জাতীয় যে ঐক্যের কথা আপনি বলেছেন, সেই ঐক্যের কথাতেই আমি আসতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, ডিসেম্বরের নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি যদি অন্যথায় ঘটে সেক্ষেত্রে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেছে বিএনপি। এবং বিএনপির এই অবস্থান প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান ঐক্যবদ্ধদের সামনে দীর্ঘ পরীক্ষা, এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের বলেও তিনি উল্লেখ করেছেন। আপনাদের মাঝে আসলে ঐক্যের ফাটল কিংবা যে দূরত্ব বাড়ছে এনসিপির সাথে, বিএনপি সেটি খুব সুস্পষ্ট হচ্ছে, বিশেষ করে যদি বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ কিংবা ইসি পুনর্গঠন, স্থানীয় নির্বাচন ইস্যুগুলোকে আমি সামনে আনি। সেক্ষেত্রে আসলে এই ঐক্য বা ধৈর্যের পরীক্ষায় কতখানি আমরা এগিয়ে যেতে পারবো? এটা আপনার ওই যে এনসিপির নেতা মানে অঘোষিত নেতা মাহফুজ আনামের স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টকে আমি কন্ট্রাডিক্ট করা বা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার বক্তব্য ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের প্রতি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট আনকন্ডিশনাল হয় না, কারোর প্রতিই না। আনুগত্য সমর্থন আনকন্ডিশনাল হয় না, ভেরি ক্লিয়ার। যে সরকারটি 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে এসেছে, তো সেই সরকার তো আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য কোনো সরকার না। সরকারটার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকারও না। তো অন্তর্বর্তীকালীন ইংরেজিতে যেটাকে বলে ইন্টেরিমের ইংরেজি শব্দটার অর্থ আপনার দর্শকরা অনেক বেশি ভালো জানেন, বাংলার চেয়েও ভালো জানেন। মানে একেবারেই স্বল্পকালীন মাঝের একটা সরকার। আগে যে সরকারটি ছিল, পরবর্তী যে সরকারটি আসবে তার মাঝের একটি সরকার। তো মাঝের একটি সরকার, এটা বছরের পর বছর মানে কাটিয়ে দেওয়ার বিষয় না। বাংলাদেশের প্রধান যে সমস্যাটি হলো, সেই সমস্যাটি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। অর্থাৎ নির্বাচন যদি গত 15 বছর ভালো নির্বাচন হতো, তাহলে আমরা যেটা ব্রিটেনে দেখি, অন্যান্য দেশে যদি আমি খুব একেবারে যে ব্রিটিশ ডেমোক্রেসির কথা, ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা আমরা বলি, সেখানে আমরা দেখব যে লাস্ট কনজারভেটিভ পার্টির গভর্নমেন্টের অ্যাটলিস্ট 4টা প্রধানমন্ত্রী মানে বদল হয়েছে এক নির্বাচনে। তো রাস্তা হানাহানি হয়নি, কাউকে পালাতে হয়নি। এটি তো গণতন্ত্রের বিউটি, তাই না? তো যখন আপনি জনগণকে ভোটদান থেকে মানে রাখবেন, মানে বাধা দিয়ে রাখবেন, দিনের ভোট রাতে করাবেন, আমলাতন্ত্র, পুলিশ, নানা বাহিনীকে যখন অনুগত করে যখন আপনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করবেন, তো তখন তো সেটা নির্বাচন হলো না। সেই জন্যই তো লড়াইটা। তো তার মানে আমরা একটা চমৎকার ভালো নির্বাচন চাই, জনগণকে এম্পাওয়ার্ড করে। অর্থাৎ জনগণ তার সরকার বেছে নেবে, জনগণ তার পার্লামেন্টে তার মেম্বারকে পাঠাবে। তো সেটা হলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি যদি জনগণ কর্তৃক নির্বাচিত পার্লামেন্টের মেম্বার হই, তাহলে তো আমাকে প্রতি 5 বছরের মধ্যে 5 বছরের বছর তো আমাকে জনগণের সামনে যেতে হবে। আমি কোনো অকর্ম করলে, মানে ভালো কাজ না করলে তো আমি তার সামনে দাঁড়াতে পারবো না, আমি ভোটে পাস করবো না। যদি ভোটেই যদি সরকার পরিবর্তনের ব্যাপার থাকে, তাহলে আমরা তো সেই প্রতিষ্ঠানটাকেই আমরা আনতে চাই, তাই না? এবং আমরা রাষ্ট্র ব্যবস্থাটার গণতান্ত্রিক করতে চাই। অর্থাৎ রাষ্ট্রের প্রধান সরকার ইচ্ছা করলে মেরে কেটে কাউকে পানিতে চুবিয়ে আনা, কাউকে টুস করে ফেলে দেওয়া, এই সমস্ত ফাজিল বক্তব্য দেওয়ার তো কোনো অবস্থান থাকে না, এবং কোনো দায়িত্বশীল জায়গা থেকে এটা বলা যায় না। তো সেজন্য এটা দরকার কি হবে? নির্বাচন, নির্বাচিত সরকার। আমাদের চিফ অফ আর্মি স্টাফ খুব ক্যাটেগরিক্যালি
এই কথাটি বলেছেন। কারো মধ্যে প্রশ্ন উঠতে পারে, ইতিমধ্যে বোধহয় আপনি কথাটা হয়তো পরে তুলতেন, যে ওই মানে অনিবন্ধিত যে একটা রাজনৈতিক দল যেটা আছে, নিবন্ধনের অপেক্ষায় আছে বা করবে, তারা হয়তো এই এনসিপির নামে যে দলটি এসেছে তাদের একজন নেতা বলেছেন যে সেনাপ্রধান সালিসির ভূমিকায় আসছেন কেন। ওনাকে তো এই কথাটা ওই ছেলেটাকে মনে রাখতে হবে। 5 তারিখের পর থেকে 5, 6, 7, 8 তারিখ রাত 10টা পর্যন্ত কোনো সরকার ছিল না। ইট ওয়াজ বাংলাদেশ আর্মি। তারা এই 8 তারিখ মানে আপনার 8 তারিখ পর্যন্ত, রাত 10টার আগ পর্যন্ত তারা ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে রাষ্ট্রের ইন্টিগ্রিটি থেকে শুরু করে এভরিথিং তারা করেছে। এবং আমি খুব স্পষ্ট ভাষায় আপনার মাধ্যমে যে কথাটি বলতে চাই, আমরা অনেকে প্রশ্ন করি যে আপনারা তো 17 বছর আন্দোলন করেছেন, অত বছর আন্দোলন করেন, আপনারা তো ক্ষমতা ফালাইতে পারেন নাই। আমার সবসময় একটা তাত্ত্বিক অবস্থান ছিল, আমার ব্যক্তিগত আমি বলতে চাই, আমি সবসময় বলতাম যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা টিকেছিল পুলিশের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে, এবং ফাইনালি অফকোর্স একেবারেই অন্তর্নিহিতভাবে সেনাবাহিনীর উপর ভর করে। কীরকম? এই যে সেনাবাহিনী দুটো সাবেক সেনা প্রধান ছিলেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং কি বলে আব্দুল আজিজ, এই দুজন সেনাপতির অধীনে 14 সালে এবং 18 সালে দুটো নির্বাচন হয়েছিল। এই দুটো নির্বাচনে ওই 2 সেনাপতি তারা কি করেছেন? ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন শেখ হাসিনাকে, অথচ তাদের সেটা দেওয়ার কথা ছিল না। সংবিধানে কিন্তু আপনি সরকারের রাজনৈতিক সরকার আনুগত্য করবেন, কিন্তু বেআইনি রাজনৈতিক সরকার আনুগত্য করার কোনো সুযোগ নাই। লফুল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্টের আদেশ নির্দেশ, আইনি আদেশ নির্দেশ আপনি মানতে বাধ্য, প্রজাতন্ত্রের যেই লেভেলে আমি থাকি না কেন, সেটা সেনাবাহিনী হোক অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক। কিন্তু শেখ হাসিনা তো 14 সালের পরে কোনো নির্বাচিত সরকার ছিল না। সুতরাং সে যেভাবে নির্বাচন করেছে, সংবিধানে বলা ছিল কিভাবে নির্বাচন হয়, এটা বলা আছে এখনো। সেরকম নির্বাচন দীর্ঘদিন বাংলাদেশে আসলে আমি আসছি কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনটা সংবিধানে লেখা আছে। সেটা যেহেতু ফলো হচ্ছিল না, তাহলে তৎকালীন সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া এটাকে ডিফাই করতে পারতেন যে আমি তোমার সাক্ষী গোপাল হব না। একইভাবে 18 সালে আব্দুল আজিজও এই কথাটি বলতে পারতেন যে আমার বাহিনী আমি সাক্ষী গোপাল হব না। তার মানে এই যে পুলিশ থেকে শুরু করে আর্মি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই শেখ হাসিনা ব্যবহার করে ক্ষমতা ছিল এবং জুলুম চালিয়েছে। আমি বলতে চাই, ফিনিশ করতে চাই, আপনার 90 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক শাসক ছিলেন, তিনি যখন পদত্যাগ করলেন, কখন হোয়েন আর্মি চিফ যখন ডিক্লাইন করলেন তার অন্যায় আদেশ পালন করবেন না, ঠিক একইভাবে জেনারেল ওয়াকার যখন এইবার 24-এর গণঅভ্যুত্থানে যখন তিনি শেখ হাসিনার অন্যায় আদেশ অনুযায়ী জনগণের বিপক্ষে অস্ত্র তার বাহিনীকে ধরান নাই, বরং ডিক্লাইন করেছেন, তাই না? তার কারণেই কিন্তু সেদিনই কিন্তু হাসিনার ভাগ্য ওই দিনই নির্ধারিত হয়েছে। সুতরাং না আপনি আসেন, আমাকে পরে সময় কমাই দিয়েন। জেনারেল ওয়াকারের সেই ভূমিকার কারণেই কিন্তু এই বিজয়টা নিশ্চিত হয়েছে এবং এই ধরনের ভূমিকা আগের জেনারেলরা পালন করতেন না, এই ভূমিকাটি যদি আগের জেনারেলরা পালন করতেন তাহলে এই বিজয় অনেক আগে নিশ্চিত হতো। রাজনৈতিক সংকটে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ খুব গুরুত্বপূর্ণ, সেটি বারবার বিএনপি তরফ থেকে বলা হচ্ছে। আবার একই সময় আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বও বাড়ছে। সেই দূরত্ব আমরা কমিয়ে নিয়ে আসবো কি করে? জিপি প্রাথমিক রাজকাহনে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপি প্রাথমিক রাজকাহনে রুহিন হোসেন প্রিন্স। বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে, এমনকি অনেক পুরনো রাজনৈতিক দলগুলো বারবার রাজনৈতিক নির্বাচনের রোডম্যাপ চাইছেন, কিন্তু উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান এই মুহূর্তে বেশ জোরালো হয়েছে এবং সেটি আসলে কোনো না কোনোভাবে এই দাবিগুলো, এই অন্তর্বর্তী সরকারের যে বর্তমান পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে বলে কি মনে করেন? না, আমি আবারও বলছি, আমি শুরু যেটা করেছিলাম ওই ধারাবাহিকতায় বলি, সিচুয়েশনটা তো ভালো করার কোনো কারণ নাই। আমি এই অর্থে বলছি, ভালো মিনস আমি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে তার কাজ চালাচ্ছে, এই কথা তো বোধহয় কেউ বলবে না, সরকারও নিজেও এই কথা বলার মতো পরিস্থিতি আছে বলে মনে হয় না। তাহলে এখন পথটা কি? সে কি এটাকে আরও অ্যাবনর্মাল করবে, না সিচুয়েশন উত্তরণের চেষ্টা করবে? উত্তরণের যদি চেষ্টা করতে হয় তাহলে এই যে পাল্টাপাল্টি যতটুকু শুনছেন, আমি বলি যে ওই চিন্তাটা আপাতত না করলেও চলবে। এটা আমাদের পজিশনটা বলছি, না করলেও চলবে, কিন্তু না করলে কি চুপ থাকবে? নট দ্যাট, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথাটা বলুক, অথবা সেই আইডিয়াটা তার বলার দরকার নির্বাচন কমিশনকে বলুক যে অমুক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তোমরা প্রস্তুতি নাও। এবং আমরা কিন্তু বলছি খালি নির্বাচন না, এবং এই যে সময়টা হাতে আছে খুব ভালোভাবে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব।
এটাও পরিষ্কার করে দিলাম, তাহলে এটা কোনো সংকট দেখছি না আমরা। ওইটা যদি করে তখন আমরা লাস্টে কি আসবে, আমি এবার একটু অন্যভাবে যদি কথা বলি, এই কথাটা ইউনূস সাহেবকে জিজ্ঞেস করেন, মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলছি। কারণ নির্বাচন হইতে হবে কার অধীনে? নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। তো ওনাকেই জিজ্ঞেস করেন, যে প্রথম কথা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি নির্দলীয় নিরপেক্ষ নিজেকে মনে করেন কিনা। আমি খুব সরলীকরণ করে কথা বলছি। আচ্ছা, আপনি যদি নিজে মনে করেন তাহলে আপনার যারা উপদেষ্টা পরিষদ আছে তার মধ্যে কে কে আছে যেই ধরনের নির্দলীয় নিরপেক্ষ, তাকে রাখেন, না থাকলে আপনি দেখেন না। আমি বলছি যে আপাতত পাল্টাপাল্টি না করে এইভাবে গেলেই কিন্তু খুব মানে কি বলে সংকট সমাধান সম্ভব বলে মনে করি। আমি এই প্রসঙ্গক্রমে আরেকটা বাড়তি কথা বলি এখানে, আপনি জিজ্ঞেস করেননি তারপরে বলি। সংস্কার নিয়ে তো আলোচনা হচ্ছে না। সংস্কার আমরা তো ফার্স্ট রাউন্ডে 2 বার কথা বলে আসলাম, যে কথা বলে আসছে আজকে আপনার মাধ্যমে বলি। আমাদের তাহলে প্রধান এই দাবি কি কেউ অস্বীকার করছে যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে হবে সেটা করা দরকার? অস্বীকার করছে না। কিন্তু আমি পাল্টা যদি প্রশ্ন করি, এই যে তারা যে 166টা প্রশ্ন নিয়ে 5টা সংস্কারের যে আলোচনা তুলেছে, আমাকে বলেন তো, যে ভালো নির্বাচনের জন্য সবাই ভালোভাবে দাঁড়াইতে পারবে, ভোট দিতে পারবে, টাকার খেলা থাকবে না, পেশি শক্তি থাকবে না, ভয়মুক্ত পরিবেশ, তার জন্য কি আলোচনাগুলো আনছে? আনে নাই। তাহলে আমরা শেষ দিন বলে এসেছি, দয়া করে, এটা কিন্তু তাদের পুস্তকে কিছুটা লেখা আছে, অনেক কিছু মত আমাদের থাকবে, এইগুলো সামনে আনেন। সেইটা সংস্কারের জন্য নির্বাচন কমিশন যথেষ্ট বলে আমরা মনে করি, যেটা নাই সেটা কিভাবে আইন করতে হবে করেন। না, ওটা এই আলোচনা কে করছে সেটার আমার কাছে প্রধান না, আমি আসল কথাটা বলি। তাহলে এই কাজটা যদি তারা করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঐক্যমত্য কমিশনকে চিন্তা করতে হবে। তারা তো আচ্ছা ঠিক আছে সময় ক্ষেপণ করছেন, ডায়লগ করছেন, আপত্তি করলাম না। এই সময় তো দেখা গেছে অনেক বিষয়ে এত দ্বিমত, ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা নেই, তাহলে ওটা রাখেন অফ। এটা বলে এসেছি বলে আপনাকে রিপিট করছি। থার্ড হচ্ছে একটা পয়েন্ট বলি, বারবার বলছি, কিন্তু আলোচনার টেবিলে এটা আনাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেটা কি জানেন? এখানে আমি এই 2 জন সহ যারা শ্রোতা সবাইকে বলছি, এই ঐক্যমত্য কমিশন কতগুলো কোশ্চেন করে, একমত, দ্বিমত, আংশিক মত করে পরে যেটা করেছে, আমি বলি যে সেটা কি জানেন? আপনি কত খবর রাখেন জানি না, বলেছেন যে এটা কীভাবে বাস্তবায়ন হবে, গণভোট না গণপরিষদ না অন্যান্য। আমরা প্রথম দিন যেই বললাম যে দয়া করে এই কলমটা রাখলে অনেক সমস্যার সমাধান হতো। সেইটা কি? আচ্ছা, নানা যে মত আছে এইটা পালিত হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। সেই আলোচনাগুলো আমি এই যে 3টা কথা বললাম, অনুরোধ করব এই 3টা দিকে তারা আগাক ঐক্যমত্য কমিশনের কাজে, আর সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করুক, এবং দেখবেন এই নির্বাচনী গণতন্ত্রের পথই আমাদেরকে পথ দেখিয়ে দেবে। কথা আপনি বলছেন যে জায়গাতে গিয়ে আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, গোলাম সরোয়ার মিলন, সেখানে আসলে বেশ কিছু তো ইস্যু আছে, এবং এই ইস্যুগুলোর মধ্যে যে কয়েকটি ইস্যু আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুও আছে, এবং সেখানে সংবিধান পরিবর্তনের কথা আছে, স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সেই ইস্যুগুলো আছে, এবং কিছু এনসিপির মতন রাজনৈতিক দল তারা আসলে কারো ছত্রছায়ায় বেড়ে উঠছে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। তার মানে আসলে কি এই ইস্যুগুলো যতদিন ঠিকঠাক মতো আমরা সমাধান করতে না পারবো, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন থেকে তত দূরে সরে যেতে থাকতে হবে? দেখেন, মত দ্বিমত তো থাকবে। গণতান্ত্রিক যে আমরা একটা আবহের মধ্যে আছি, যদিও 54 বছরে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারি নাই, কিংবা ডেমোক্রেটিক ইনস্টিটিউট যদি তৈরি থাকতো তাহলে তো আজকের এই অবস্থা হইতো না। রিপন সাহেবকে ধন্যবাদ দিতে চাই, তিনি 15 বছরে 2 জন জেনারেলের 14-18 নির্বাচনের রেফারেন্স টেনেছেন। আমি এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই তাকে, যে একটা জিনিস কি দেখেন, এই বাংলাদেশ আর্মি কিন্তু আমাদের ন্যাশনাল আর্মি। আজকে এই মে মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এটা তো ইতিহাস। এবং উনি 1975 সনের 7ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। আমি মনে করি এই 54 বছরে 3টি বছর ছিল একটা আইডল টাইম সবচেয়ে কম্পারেটিভলি। আজকে একটা এই যে প্রশ্নগুলি আপনি করছেন, এই জাতীয় ঐক্যমত্যের একটা জিয়া দরকার। আজকে আমরা চাই সেই একজন নেতা, অভিভাবক, জেনারেল ওয়াকারও বলছে যে তাকে বলছিল যে আমি অভিভাবককে খুঁজছি। হ্যাঁ, তখন যদি বলে ইয়ে থেকে বলছে নাকি, জাস্ট দেখেছি আর কি, যে অভিভাবক যদি না পান তাহলে আপনারাই আমার অভিভাবক। অর্থাৎ এই যে অবস্থা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন সেই সময় তো রাজনৈতিক দল থেকে শুরু করে জনসাধারণ সবাই একমত ছিলেন তার ইস্যু। না সেটা তো অন্তর্বর্তী সরকার, সেটা তো ডক্টর ইউনূস তো আসছেন, উনি তো আর উইরে আসেন না, ওনাকে হয়তো এরা উনি আসতে চান নাই, সবাই সমর্থন দিছে, বিএনপি থেকে আরম্ভ করে সবাই তাকে সমর্থন, এটা তো অস্বীকার করার উপায় নাই। তো এখন কথা হলো কি, আজকে যে কথাটা বললাম যে এই যে অবস্থা, এইটা তার এই ক্যাবিনেট
বলবো কি উপদেষ্টা পরিষদ বলবো, এই উপদেষ্টা পরিষদের বিএনপির পক্ষ থেকে 3 জনের পদত্যাগ চাওয়া হয়েছে, আবার এনসিপির পক্ষ থেকে 3 জনের পদত্যাগ চাওয়া হয়েছে। আমি স্টেট যা বুঝি, আমার ক্ষুদ্র রাজনৈতিক সীমাবদ্ধ জ্ঞানে এই উপদেষ্টা পরিষদ হ্যাজ টু বি রিশাফল ইমিডিয়েটলি, নাম্বার 1। নাম্বার 2, এবং একটা যেটা আগে বলেছি যে এইটা না করলে, কারণ প্রথম কথা হলো যে ডক্টর ইউনূস সাহেবের তো কোনো রাজনৈতিক শক্তি তার নাই, তিনি তো একটা অভ্যুত্থানের মাধ্যমে উনি এসেছেন, কোনো ম্যান্ডেট তো তার নাই। ওই যেটা বললেন যে ওই অভ্যুত্থানটাই তার ম্যান্ডেট হিসাবেই করলে, কিন্তু সেটা কতক্ষণ, 9 মাসে তো অনেক কিছু হয়ে যেত, সেটা তার অ্যাডভাইজারে তাকে ঠিকমতো গাইড করে। এখন আমি লাস্ট যে কথাটা বলতে চাই যে সেটা হলো যে আজকে এই দেখেন, এই যে আর্মির কথা বলছি, এই আর্মি কিন্তু 71-এ বলেন, 75-এ বলেন, ওই 80 সনে বলেন, 90-তে বলেন, আপনি জেনারেল এরশাদ সাহেবের সময়, তখন তো আমি জেনারেল এরশাদ সাহেবের ক্যাবিনেটে ছিলাম, নুরুদ্দিন সাহেব বলল, উনি সরে গেলেন বাই এবং উনি জেলে গেলেন। আজকে এই ভূমিকাটা জেনারেল ওয়াকার সাহেব যে 5 তারিখে যে ঘটনাটা উনি করেছেন, এটা আমরা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো, এটা তো অস্বীকার করে উপায় নেই। আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে আজকে বন্দর ইস্যুর ব্যাপারে কিংবা এই মানবিক করিডোর ইস্যুর ব্যাপারে এইটা আমাদের, যেহেতু পার্লামেন্ট নাই, যদি কিছু করতে হয় এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এটা হওয়া দরকার। বলার চেষ্টা করছেন এখন নতুন করে। আমি ডক্টর আসিফুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন গড়াতে গড়াতে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে গিয়ে ঠেকেছে এবং এই পদত্যাগটা পাল্টাপাল্টি অবস্থানে আছে। এরকম অবস্থানে আসলে এই সরকার কি করবে? সব উপদেষ্টারাই কি তাহলে পদত্যাগ করবে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা পাল্টাপাল্টি না, মানে একটা মেয়র পদের ব্যাপার নিয়ে আপনি দেখেন, এটা তো আসলে জোর করে, মানে আমাদের যিনি মেয়র প্রার্থী ছিলেন তিনি তো জোর করে বলেন না যে আমি বিএনপি মেয়র প্রার্থী না, আমাকে বসিয়ে দিতে হবে। হি গট দ্য ভার্ডিক্ট ফ্রম দ্য হাইকোর্ট। তো হাইকোর্টের ভার্ডিক্টকে কেন্দ্র করিতে তিনি কি বলে শপথ নিতে চাচ্ছেন, যেটা ফাইনালি আজকে ক্লিয়ার হয়েছে এবং আমি প্রত্যেকে দেখলাম তার শপথ নিতে কোনো বাধা নেই। কিন্তু একটা এই পজিশনটা, একটা মেয়র পদের শপথ নেওয়া কেন্দ্র করে, এখানে তেমন না যে এনসিপির বা XYZ অন্য কোনো পার্টির কেউ ক্লাইমেন্ট ছিলেন, দাবিদার ছিলেন, তা তো না। এখানে বিএনপির প্রার্থীকে পরাজিত করা হয়েছে নির্বাচনের সময়, এটাকে যেটা মানে আওয়ামী লীগ যা করতো সেটাই করেছে। তো উচ্চ আদালতের রায় আপনার ইশরাকের এই শপথ নেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হলো কেন? আমরা যেটা মানে অ্যাপ্রিহেন্ড করছিলাম বা করছি এখনও, সেটা হচ্ছে ওরা দাবি করেছে দুটো, যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হতে হবে। খেয়াল করুন, বিষয়টা কিন্তু আপনি এইভাবে দেখলে চলবে না। সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন করাতে হবে। এর আগে আমরা কি দেখলাম? এর আগে আমরা দেখলাম ওদের একজন মানে নেতা ছিলেন, নাসির উদ্দিন পাঠক ছিলেন, মানে তখন তো নাগরিক কমিটি ছিল, এখন বোধহয় নাগরিক পার্টির এখন সে মানে একটা পদে আছে। সে তখন একটা ব্যাখ্যা দিল, ওই আওয়ামী লীগের পতিত স্বৈরাচার আমলে যে সমস্ত কাউন্সিলর ছিল, যাদেরকে একসময় কমিশনার বলতাম, এই কাউন্সিলরদের এদেরকে নিয়ে তিনি একটা সমাবেশ করলেন। তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন যে পতিত স্বৈরাচারের এই কাউন্সিলরদেরকে নিয়ে এদেরকে নিয়ে কেন করছেন? বলে ওরা ইন্ডিপেন্ডেন্ট ছিল। আওয়ামী লীগ আমি এবং ডামি দুই ধরনের ছিল না, তো ওই ডামিয়ালাদেরকে নিয়ে করছিলেন। তো একটা অ্যাটেম্প ছিল, যেহেতু তার হালে পানি পাচ্ছিল না দল করার ব্যাপারে, তো সেজন্য তখন তারা কিন্তু ওদের উপর নির্ভর করতে চাইল। তো সেটা প্রচণ্ড সমালোচনার মুখে সেটা ফেল করার পরে আবার এখন বলছি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের ওই সরকারের দায়িত্ব হচ্ছে যে আরেকটা ছেলে আসিফ, যে ঢাকার মেয়রের আইনগত শপথ নেওয়ার ক্ষেত্রে যে এত ঝামেলা ক্রিয়েট করছে, প্রশাসন ব্যবহার করছে, আপনার কি বলে এটাকে আপনার মানে গভর্নমেন্টের তরফ থেকে পাল্টা রিড করাচ্ছে ইত্যাদি। তো তাহলে যদি একটা পদের ব্যাপারে যে এত অবস্টাকল ক্রিয়েট করতে পারে, সেই লোকটিকে যদি আপনি স্থানীয় সরকারের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যারাতে আপনার সব চেয়ারম্যান, মেয়র, আপনার কি বলে মেম্বার, হোয়াট এভার, কাউন্সিলর, এদেরকে বরখাস্ত করার, কারণ ওখানে কিন্তু বরখাস্ত করা যায়, ওর জন্য আপনার আর কোনো কিছু লাগে না, তদন্ত বন্ধ লাগে না। তাহলে এইখানে এই বিতর্কের জায়গাটা শেষ। আমি আসছি। এখন আপনি দেখেন যে আমরা কি এই ধরনের, আমরা কি একটা তত্ত্বাবধায়ক সরকার কেন চেয়েছিলাম বা এখনো কেন চাই, যাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। এখন আপনি এই জাতীয় উপদেষ্টা মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদে রেখে
আপনি কি আসলে নির্বাচন করতে পারবেন? পারবেন না। আমি বরং এখন যে কথাটি বলবো, ইতিমধ্যে আমরা 3 জন উপদেষ্টা পদত্যাগ, আমাদের দলের তরফে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, তাই না? ইনক্লুডিং আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ। এরা কাউন্টার হিসেবে আপনি দেখেন, মানে এটা ব্যালেন্স আনার জন্য কাউন্টার হিসেবে তারা মানে দেশের মানে শিক্ষা জগতের বরেণ্য ব্যক্তিত্ব ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনি আমাদের স্যারের স্যার, সেই সোজা কথা, মানে গ্র্যান্ড স্যার, ক্লিয়ার, আই মাস্ট সে ক্লিয়ার। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের মতো লোক কি রিকোয়েস্ট করলেও কি মানে উপদেষ্টা হয় নাকি? ওনার কি প্রয়োজন আছে? নাই। আমি পার্সোনালি চিনি। এই জায়গায় এই যে ঝামেলাটা পাকাচ্ছে, গোলাম স্যার মিলন সাহেব একটা কথা বলেছেন যে ইতিমধ্যে আমরা 3 জন ওদের থেকে ওরা সর্বজন গ্রাহ্য 3 জনকে তারা বিতর্কিত করেছে, আর 3 জনের ব্যাপারে তো আমাদের অবসানটা হবে না। এইটাকে যেটা বলেছেন এটা সংস্কার করতে হবে। রাজকাহন দেখছেন রুহিন হোসেন প্রিন্স, নানান রকমের দূরত্ব তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে, বিশেষ করে এনসিপি এবং বিএনপির মধ্যে যে দূরত্ব, সেটি আসলে অনেক বেশি শঙ্কা তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। এই সময়টাতে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন প্রয়োজনীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, এবং তিনি বলেছেন আরেকটি 111-এর পথ তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে সবাইকে তিনি সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন। আচ্ছা, উনি কি বলেছে আমি শুনি নাই, ওই মন্তব্য করতে চাই না। প্রথম কথা, আগে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলানোর আগে যার যার দল তার রাজনীতিকে এটা ঠিক করা দরকার। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা মনে রাখা দরকার, আপনি সব ব্যাপারে ঐক্যমত্য হবে না, আপনার স্ট্যান্ডার্ডটা কি আগে ঠিক করতে হবে। সে স্ট্যান্ডার্ডটা ঠিক করে যদি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে কেউ চায় আন্তরিকভাবে, তাহলেই হবে, না হলে হবে না। সংকট সৃষ্টি করতে চাইলে আমার মনে হয় বাংলাদেশ এই পর্বে নাই, কেউ ইচ্ছা করলেও সংকট তৈরি করতে পারবে। এখন কিন্তু সাধারণ মানুষের একটা ঐক্য গড়ে উঠেছে, অধিকাংশ রাজনৈতিক দলগুলোর একটা চিন্তার ঐক্য গড়ে উঠেছে, এবং তার অন্যতম ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা, 24-এর আকাঙ্ক্ষা। সুতরাং এইখানে আমি কোনো সংকট দেখি না, বরঞ্চ দৃঢ়তার সাথে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারা যদি ভূমিকা পালন করতে পারে, তাহলে কেউ এর থেকে বিচ্যুতি ঘটাতে পারবে বলে মনে করি না। এটি হচ্ছে কথা। আর এই কথাটা আমি বারবার মনে করাইতে চাই, নিজের দিক থেকেও মনে করতে চাই, সব ব্যাপারে সব বিষয় ঐক্যমত্য কেন আপনি চিন্তা করেন? ভুল চিন্তা। এই যে কথা বললেন, ধরুন বোঝার জন্য বলি, আপনি যে দলগুলোর কথা বলছেন, একসময় তো তারা কোনো দল ছিল না, আন্দোলনে ঐক্য গড়ে উঠেছিল। তা আন্দোলনের পরে যখন একটা দল গড়ে ওঠে, তার যখন একটা রাজনীতি থাকে, আমার একটা রাজনীতি থাকে, এখানে তাদের যে রাজনীতি থাকে, তখন সেই পার্থক্য থাকবে। তাহলে সেইখানে যদি আপনি ঐক্য রাখতে চান, ন্যূনতম জায়গা থাকতে হবে। যেটা আমরা বলছি, এই মুহূর্তে গণতন্ত্রের যাত্রার জন্য ন্যূনতম জায়গা হচ্ছে একটা প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দাও, অন্য নির্বাচন নাই, তাহলে আপনি ঐক্যের ধারা ঠিক রাখতে পারবেন। এনসিপির এই নেতা বলেছেন সাবকনশিয়াস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। তার মানে এই ধরনের সাবকনশিয়াস মাইন্ডে যে ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা, সেটিকে তারা খুব সহজভাবে দেখছেন না। দেখেন, ওরা কি দেখছে তাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ একটা দুর্বলতা আমাদের মনে হয় 3 জনেরই আছে, যে এই 15 বছর বিএনপি সহ যারা রাজপথে ছিল, এরা তো সত্যিকারভাবে হাসিনা কর্তৃক নির্যাতিত নিগৃহীত হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। আবার এটাও সত্যি কথা, এই ছাত্ররা কিন্তু শেষ মুহূর্তে গোলটা করেছে, কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করে না, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছিল, তাদেরকে তো এখানে কোনো অবস্থান দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে সমগ্র আমার মায়েরা, সন্তানেরা, বোনেরা, মেয়েরা সবাই নেমে এসেছিল, সেই কারণেই কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছে। সে যে কথাটা বলতে চাচ্ছি, যে আজকে তারা এই একটা পার্টি করে কিংবা একটা মব জাস্টিসের সৃষ্টি করে তারা বিভিন্ন দাবি দাওয়া যে আদায় করে, যেটা জেনারেল ওয়াকার কারেক্টলি বলেছে যে নো মব জাস্টিস, এবং কোনো মব জাস্টিস এটাকে আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরাও রাজনৈতিকভাবে এটাকে আর অ্যালাউ করতে দিতে চাই না। দ্বিতীয় হচ্ছে যে আমার মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে জিওপলিটিক্যালি বাংলাদেশ খুব একটা সেন্সিটিভ জায়গায় আছে, আমরা যাতে আন্তর্জাতিকভাবে কারো কিরণক না হই। লাস্ট হচ্ছে যে পুশিন হচ্ছে বাংলাদেশে, সেটার বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলি মুখ খোলা উচিত এবং ঐক্যমত হওয়া উচিত। এনসিপি বলেছে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে তাদের নামে। ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন একটি গুজব তৈরি করে নেতিবাচক ইমেজ তৈরি করছেন, একটি চক্রান্ত করে তাদেরকে এই দিকে পরিচালিত করা হচ্ছে। কারা তাহলে এই চক্রান্ত করছে? বিষয় চক্রান্তের বিষয় না, তো আপনি যেভাবে কাজ করবেন সেটার প্রতিফলন তো আপনার কাজের মধ্য দিয়ে হবে, এটা কোনো বিষয়টা চক্রান্তের বিষয় না। এগুলো সব কিছুই ঠিক হয়ে যাবে যদি দেশ নির্বাচনের দিকে হাঁটে।
যেটা সেনাবাহিনী প্রধান বলেছেন যে দেশে একটা রাজনৈতিক কর্তৃপক্ষ, রাজনৈতিক সরকার দরকার। ইনফ্যাক্ট সারা পৃথিবীতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু ওই পারমাণবিক বাটনটা রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরিচালিত হয়, তাই না? তো সুতরাং আপনার এখন বাংলাদেশে একটু সংকট আছে, এই সংকটটাকে মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে এটাকে সলিউশন করতে হবে। এক, 2 নম্বর, আপনি হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গ আমি বারবার তুলতে চাইনি, আপনি বলেছেন তার পুরো স্টেটমেন্টে আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুই একটা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আঙ্গুল তোলা। হ্যাঁ, মানে বিএনপি ভিকটিম হচ্ছে। বিএনপি তো একটা রাজনীতির ভিকটিম, সেনাবাহিনীর হাতে ভিকটিম হবে। সেনাবাহিনীকে আমার প্রতিপক্ষ নাকি? বিএনপি এখন তাদেরকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছে। কারা? বিএনপি, এনসিপি কে। কাকে? সেটা এখনো দলই তৈরি হয় না। তাকে আমি কেন, এখন তো দলই হয় না। দল করার জন্য মার্কা লাগে, মার্কার জন্য নিবন্ধন লাগে, তো অনেকগুলো ধাপ এখন পর্যন্ত ধাপে আসেনি কত। তারপরে তার অবস্থানটা কি, একটা ইলেকশন কখনো করে না, আমি তো কাউন্টে আনছি না, আমি কথাটা বুঝতে পারছি। তো তাকে কেন আমার ভিকটিম করুন? ভিকটিম তো তারা নিজেরা হচ্ছে না বুঝে রাজনীতির ভুলটা করে। যেমন আমার তো দূরত্ব কমানো বা বাড়ানোর কোনো বিষয় না, আমি আমার রাজনীতিটা করছি। তারা যদি যে রাজনীতি তারা করবে, রাজনীতিটা সঠিক করলেই হবে। যেমন ধরুন তাদের একজন উপদেষ্টা আছে সজীব, সেনাবাহিনীর প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে তিনি এটা আলাদা একটা ইন্টারভিউ দিয়ে বসলেন, ডেকে, এমন অর্গানাইজড ইন্টারভিউ দিলেন। আচ্ছা, তো এই যে অর্গানাইজড ইন্টারভিউ দিয়ে কি সে শপথ ভঙ্গ করেনি? নিঃসন্দেহে শপথ ভঙ্গ। সে কি এটা পারে না, কিন্তু করেছে। তার তো উচিত ছিল তখনই মানে তার নিজের থেকে পদত্যাগ করা, শপথ ভঙ্গের কারণে। সেনাবাহিনী প্রধানকে, সেনাবাহিনীর প্রতিষ্ঠানকে বিতর্কিত করা, বারবার যে একটা মানে দেখতে পাচ্ছি। আপনাদের 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগের দাবি একেবারে গ্রহণযোগ্য হতে পারে না। গ্রহণযোগ্য হতে পারে না, তাহলে আমি তো এই দাবি তুলতে চাই না। আমাদের ছাত্র দলে কি রাকিব আছে, আমাদের নাসির আছে, তো ওদেরকেও 2 জনকে আমার এখন পাঠাইতে হবে ইউনূস সাহেবের মন্ত্রিসভার ভাষ্য মানার জন্য। আমার 2 জন ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে এখন বলতে হবে তাহলে ওদেরকে উপদেষ্টা বানাইতে হবে, আমাদেরও কিছু পাঠাইতে হয়, ওনাদের লোক পাঠাইতে হবে। এটা তো চলে না। ধন্যবাদ ডক্টর আসিফুজ্জামান রিপন, গোলাম সারোয়ার মিলন, রহিন হোসেন প্রিন্স আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।